হ্যালো বন্ধুরা, দেখো আজকের প্রশ্নগুলো। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি বল, ইফ এক্স ইজ সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ 24, 40, 33 and 57, the numbers so obtained are in proportion। মানে অ্যাকচুয়ালি কিচ্ছু না, এরকম আমাকে দিয়েছে কীরকম, অ্যাকচুয়ালি সাবট্রাক্ট করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি 24 মাইনাস এক্স রেশিও 40 মাইনাস এক্স ইকুয়ালস টু, ঠিক আছে, 33 মাইনাস এক্স রেশিও 57 মাইনাস এক্স, আলটিমেট দাঁড়াবে 24 মাইনাস এক্স বাই 40 মাইনাস এক্স ইকুয়ালস টু 33 মাইনাস এক্স, সরি 33 মাইনাস এক্স ডিভাইডেড বাই 57 মাইনাস এক্স, এটা আলটিমেট দাঁড়াবে। এরপর আমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন নিতান্তই সহজ নয়, দেখে বুঝতে পারছো। তাহলে এই ধরনের অঙ্ক করার সময়তে সঠিক কী কাজে লাগবে আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু মনে রাখবে। এরকম যখনই কোনো সংখ্যা দেওয়া থাকবে সেখান থেকে যোগ করা হোক বা বিয়োগ করা হোক, ডাজেন্ট ম্যাটার, যোগ করা হোক বা বিয়োগ করা হোক একই ব্যাপার। তবে হ্যাঁ, যা যোগ করবে সেটা সেম হতে হবে, হয় এক্স যোগ হবে বা হয় এক্স বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে তখন না, প্রথম গণিত শেষ, মানে প্রথম সংখ্যাটা গণিত শেষ সংখ্যাটা এর সাথে ডিফারেন্স করতে হবে, ঠিক আছে। ডিফারেন্স করতে হবে কি না, মাঝের দুটো সংখ্যার গুণফল। বুঝতে পারলাম, প্রথম সংখ্যাটা গণিত শেষ সংখ্যাটার সাথে ডিফারেন্স হবে মাঝের দুটো সংখ্যার গুণফল। আমি মাইনাস কেন বললাম না, কারণ অনেক সময় প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটার গুণফল কিন্তু ছোটো হতেও পারে, সেই জন্য ডিফারেন্সটা নিতে হবে, আমাকে আলটিমেট ডিফারেন্স নিতে হবে, ঠিক আছে। বুঝতে পারলাম। তাহলে এখন যদি গুণ করি বা পুরোটা বলে দিই, এটা যদি তারপর কিন্তু এটা ডিভাইডেড বাই প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, এদেরও ডিফারেন্স নিতে হবে মাঝের দুটো সংখ্যার যোগফলের সাথে। মানে শুনতে একটু কেমন অন্যরকম লাগছে, অকওয়ার্ড লাগছে, অ্যাজ ইউজুয়াল লাগছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটা করার সবথেকে শর্ট মেথড, এর বাইরে কোনো কিচ্ছু না। কী হবে, কিচ্ছু না, প্রথম সংখ্যা শেষ সংখ্যার গুণফলের সাথে মাঝের দুটো সংখ্যার গুণফলের ডিফারেন্স ডিভাইডেড বাই প্রথম সংখ্যা শেষ সংখ্যার যোগফলের সাথে মাঝের দুটো সংখ্যার যোগফলের ডিফারেন্স, ঠিক আছে। এখন দেখো, আমি ক্যালকুলেশন করলে বুঝতে পারবো, সহজ লাগবে। এখন 24 ইন্টু 57 কী হবে, 168, 8, 16, 120, 136, এটা কিন্তু মাইনাস মানে ডিফারেন্স, ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 1320। দেখো আমি সেটাই বলছিলাম যে ডিফারেন্স কেন নিতে হয়, কারণ সব সময়তেই প্রথমেরটা বড় নাও হতে পারে। 24, 57 গুণ যোগফলটা কত যাবে, অ্যাকচুয়ালি 81, ডিফারেন্স এটা হচ্ছে 73, তাই না। এটা কত হয়ে গেল, উপরটা হয়ে গেল 48, নিচেরটা হয়ে গেল 8, আলটিমেট মান হয়ে গেল 6। তার মানে এই যে এক্স টার্মটা বা এক্স ভ্যারিয়েবলটা, ঠিক আছে, মান কত হয়ে গেল 6, অ্যাজ এ কনস্ট্যান্ট মান পেয়ে গেলাম 6, ব্যাস। এরপর কোনো ব্যাপার না, এরপর কী বলেছে দেখো, তাহলে 5x + 12, আর এদের রেশিও, মানে অ্যাকচুয়ালি রেশিওটা কী করতে হবে, 5x + 12, এটার সাথে রেশিও কী করতে হবে না 4x + 15, তাহলে কী যাবে না, এটা হচ্ছে 5 × 6 + 12, রেশিও 4 × 6 + 15, তাহলে 5, 6, 30, 12, 42, রেশিও 24 আর 15, 39, ঠিক আছে। এবার দেখো, তাহলে এই রেশিওটা যদি আমি লিখে দিই, 3, 14, 42, 3, 13, 39, না আলটিমেট রেশিও 14 রেশিও 13 হয়ে গেল, তাই না আলটিমেট রেশিওটা।
আমি আবারও একবার রিভাইজ করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনালে এটা হবে, এটা আমাদের কনস্ট্রাক্ট হবে, কিন্তু আমাদের যেহেতু পরীক্ষাতে টাইমের ব্যাপারটা থাকে সেজন্য আমরা কি করব, শর্টকাট মেথড ফলো করার চেষ্টা করব। সেই শর্টকাট মেথডটা কি হবে না, এটা প্রথম সংখ্যা গণিত শেষ সংখ্যার সাথে মাঝের দুটো সংখ্যার ডিফারেন্স ডিভাইডেড বাই প্রথম সংখ্যা শেষ সংখ্যার যোগফলের সাথে মাঝের দুটো যোগফলের ডিফারেন্স। তারপর সেই যে মানটা পেয়ে যাবো আলটিমেট, সে মানটা কিন্তু আমি এক্সের পেয়ে যাবো, সেটা সাবট্রাক্ট হোক বা অ্যাড হোক, অ্যাডিশন হোক বা সাবট্রাকশন হোক, কোনো ব্যাপার না। তারপর যেটা আমাকে অ্যান্সার চাইবে সেভাবে আমি অ্যাকর্ডিংলি করতে পারবো। নেক্সট কোয়েশ্চেন, আর অ্যান্ড এস আর অফ দ্য সাইডস এক্স ওয়াই অ্যান্ড এক্স জেড। তাহলে আমার তার মানে অ্যাকচুয়ালি একটা ত্রিভুজ রয়েছে নিশ্চয়ই, অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড একটা ত্রিভুজ আছে, তাই না? তাই তবেই না আমি অ্যাকচুয়ালি পাবো সেটা। তাহলে এটি যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, তাহলে কী বলেছে, এক্স ওয়াই এন্ড এক্স জেড। তাহলে এক্স ওয়াই অ্যাকচুয়ালি আর এক্স জেড অ্যাকচুয়ালি এস, দুটো আমি যোগ করলাম, এরকম একটা পেলাম কনস্ট্রাকশন। ঠিক আছে, এরপর দেখো কি বলেছে, কি মান চাই আমার, মানটা কার চাই না, অ্যাকচুয়ালি আর এসের মানটা চাই। আর এস বলতে এই ভ্যালুটা চাই, এই ভ্যালুটা। তাহলে দেখো আমরা জানি কি না, আমরা কি জানি অ্যাকচুয়ালি, এই যে আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেছি, এখন এক্স আর ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস টু আমাদের এস আর ডিভাইডেড বাই জেড ওয়াই বা ওয়াই জেড, যাই বলো না কেন। এখন দেখো এক্স আর এর ভ্যালু দিয়েছে 15, আর দেখো এক্স ওয়াই এর ভ্যালু দিয়েছে 25। এস আর এর ভ্যালুটাই বের করতে হবে বা আর এস এর ভ্যালুটা বের করতে হবে। এটা আমি যদি আর এস লিখি এটা হবে, আর এটা যদি জেড ওয়াইটাকে ওয়াই জেড লিখি এটা হবে। কারণ যেহেতু ওয়াই জেডের ভ্যালু দেওয়া নেই, তার মানে আর এস এর ভ্যালুটা ওয়াই জেডের ফর্ম্যাটে আসবে। ঠিক আছে, তাহলে 5 3 5 5 এটা হয়ে যাবে আর এস বাই ওয়াই জেড। তাহলে এটা কী যাবে না, আর এস ইকুয়ালস টু 3/5 ওয়াই জেড, এটা আমাদের ইকুয়াল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, এ বোট রানিং আপস্ট্রিম টেক্স 5 hours and 45 minutes to cover a certain distance, while it takes 5 hours to cover the same distance running downstream. না, আপস্ট্রিমের সময় লাগছে 5 ঘন্টা 45 মিনিট, ডাউনস্ট্রিমের সময় লাগছে 5 ঘন্টা। তাহলে বলেছে এর রেশিও কত, স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম। ঠিক আছে, দেখো আমরা কি জানি অ্যাকচুয়ালি, যদি আমরা জানি কি যে স্পিড অফ আপস্ট্রিম কি হয়, স্পিড অফ ইউএস বা আপস্ট্রিম ইকুয়ালস টু কী হবে না, স্পিড অফ বোট মানে বিফোর বোট মাইনাস স্পিড অফ স্ট্রিম ডিভাইডেড বাই 2। আর স্পিড অফ ডাউন স্ট্রিম কী হয় না, স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে দেখো যখন কি বলেছে, রেশিও বের করতে বলেছে না, এই যে রানিং ডাউন স্ট্রিম, হোয়াট ইজ দ্য বিটুইন স্পিড অফ দ্য বোট অ্যান্ড দ্য স্পিড অফ দ্য স্ট্রিম, অ্যাকচুয়ালি স্পিড অফ দ্য বোট অ্যান্ড স্পিড অফ দ্য স্ট্রিম। ঠিক আছে, এরপর দেখো সরি এটা সরি এটা ভুল বললাম, এটা অ্যাকচুয়ালি 2টা হবে না, এটাই হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তার মানে দেখো এখান থেকে আমি কি বলতে পারি, যে স্পিড অফ আপস্ট্রিম বলে, এটা হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি কী দুটো থেকে কী ক্যালকুলেশন করতে পারি, যে স্পিড অফ বোট, বি ফর বোট ডিনোট করেছি, সমান কী হবে না, ইউএস ফর আপস্ট্রিম প্লাস ডিএস ফর ডাউনস্ট্রিম বাই 2, তোমরা দেখে নিও। ঠিক আছে, আর স্পিড অফ স্ট্রিম, এস ফর স্ট্রিম ডিনোট করেছি, সেটা স্পিড অফ
ডাউন স্ট্রিম মাইনাস স্পিড অফ আপস্ট্রিম বাই 2, কারণ সবসময় ডাউন স্ট্রিম বেগটা বেশি থাকে। ঠিক আছে, কারণ ডাউন স্ট্রিমে কী হয়, বোট আর স্ট্রিমের বেগ যোগফল হয়। তো এখান থেকে আমি এই কনসেপ্টটা পেলাম, এই ডাটাগুলো পেলাম। ঠিক আছে, তাহলে দেখো তার মানে আমাকে কি বের করতে হবে, আপস্ট্রিম বেগ ডাউন স্ট্রিম বেগ করতে হবে। আর যেহেতু রেশিও বলেছে 2টা আমাদের কনস্ট্যান্ট, সেটা অ্যাকচুয়ালি কাট হয়ে যাবে অটোমেটিকলি। তাহলে আমাদের আপস্ট্রিম ডাউন স্ট্রিম বেগটা বের করতে হবে। এরপর দেখো আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইনটু টাইম জানি আমরা। তার মানে দেখো যখন ডিস্টেন্সটা কনস্ট্যান্ট থাকে তখন স্পিডটা টাইমের রেশিওর অনন্যক হয়ে যায় বা টাইমের অনন্যক হয়ে যাবে। যখন অ্যাকচুয়ালি ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ঠিক আছে, ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তখন এস ভ্যারিজ ইজ 1/t। তার মানে এটা বলেছে আপস্ট্রিমে 5 ঘন্টা 45 মিনিট সময় লাগছে। ঠিক আছে, তা যদি আপস্ট্রিমের সময়টা 5 ঘন্টা 45 মিনিট লাগে আর ডাউন স্ট্রিমের সময়টা 5 ঘন্টা লাগে, তার মানে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, অনন্য হয়ে যাবে, তাই না? তাহলে স্পিড এটা ইউএস ফর আপস্ট্রিম আর ডিএস ফর ডাউন স্ট্রিম। তার মানে আমরা বলতে পারি না যে যেহেতু আমাদের আপস্ট্রিমের সময়টা 5 ঘন্টা 45 মিনিট, ডাউন স্ট্রিমের সময়টা 5 ঘন্টা, মানে অনন্য হয়ে যাবে। তার আপস্ট্রিমের বেগটা 5 আর ডাউন স্ট্রিমের বেগটা 5 ঘন্টা 45 মিনিটে আমি পুরোটা ঘন্টায় ঘুরি, কত হবে 45, অ্যাকচুয়ালি 19/4, তাই না, 19/4 বলতে পারলাম। ঠিক আছে, দেখো 15/4, সরি 15/3 23/4 ভুল বললাম, তাই না, 23/4, 19/4 হবে না, 23/4 হবে। ঠিক আছে, 23/4, 23/4, ঠিক আছে, 23/4। তাহলে এরপর আলটিমেট রেশিওটা কি দাঁড়াবে না, আলটিমেট রেশিওটা দাঁড়িয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 20:23। এটা আপস্ট্রিম বেগ আর ডাউন স্ট্রিম বেগ হয়ে গেল। ঠিক আছে, এরপর আমাকে বের করতে হবে কি না, আমাকে অ্যাকচুয়ালি অ্যান্সার এটা চাইনি, অ্যান্সার চেয়েছে এই যে এখানে দেওয়া আছে, আমাকে অ্যান্সার চেয়েছে কি না, রেশিও বিটুইন দ্য স্পিড অফ বোট অ্যান্ড দ্য স্পিড অফ স্ট্রিম। অ্যাকচুয়ালি বোট আর স্ট্রিমের স্পিডের রেশিও চেয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি স্পিড অফ বোট মানে বি ফর বোট ডিনোট করেছি, আর স্পিড অফ স্ট্রিম এস ফর স্ট্রিম ডিনোট করেছি। অ্যাকচুয়ালি তাহলে কী যাবে না, এটা হচ্ছে 20 + 23/2, আর এটা হয়ে যাবে ডাউন স্ট্রিম বেগটা বেশি, তার 30 - 20/2। ঠিক আছে, তো 2/2 প্রথমে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে কত না 43/3। এটা আমাদের আলটিমেট আনসার। ঠিক আছে, আমি এটা ডিরেক্টলি এখান থেকেও করতে পারতাম, যদি এই যে আমি এখানে করলাম না, যে স্পিডটা 5 আর 23/4 করলাম, এখান থেকে দুটো আমি যোগ করে দিতাম, 5 + 23/4 বা আর 23/4 - 5, এখান থেকে আমি ডিরেক্টলি করতে পারতাম। তোমরা করে দেখো। নেক্সট কোয়েশ্চেন, there are 12 filling pipes each capable of filling a cistern alone in 32 minutes। কিচ্ছু না, 12টা ভর্তি করার পাইপ রয়েছে যেটা 32 মিনিটস অর্থাৎ 32 মিনিটে পূরণ করতে পারে। 8টা এমপ্টিং পাইপস রয়েছে, খালি করা পাইপ রয়েছে, যারা কিন্তু অ্যাকচুয়ালি 40 মিনিটে খালি করতে পারে। অল পাইপস আর ওপেন্ড টুগেদার, একসাথে খোলা হয়েছে, অর্থাৎ 12টা ফিলিং পাইপস, 8টা কী বলছে, 8টা অ্যাকচুয়ালি আমাদের এমপ্টিং পাইপস খোলা হয়েছে। And as a result, the tank was filled with 210 liters, 210 লিটার প্রতি মিনিটে পূর্ণ করে। ফাইন্ড দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কী পাবো না, ফিলিং পাইপ যদি আমরা এফপি ফর ফিলিং পাইপ কতক্ষণ লাগছে 32 মিনিটস, ইপি ফর এমপ্টিং পাইপস কতক্ষণ লাগছে 40 মিনিটস,
এদের এফিসিয়েন্সি বের করার জন্য কী করতে হবে, আগে আমাদের এদের টোটাল ওয়ার্ক বের করতে হবে, কারণ আমরা জানি টোটাল ওয়ার্ক আপন টাইম এফিসিয়েন্সি হয়। টোটাল ওয়ার্ক কী করে পাবো না, এই যে সময় লাগছে সময়টার এলসিএম নেব 160। তাহলে এখন যদি আমি ডিভাইডেড করি তাহলে 5 হয়ে যাবে, এটা হয়ে যাবে 4। এরপর দেখো এটা কিন্তু এমটিং পাইপ, তাহলে মাইনাস আমি এফিসিয়েন্সি ডিনোট করলাম। 12টা ফিলিং পাইপ, তাহলে প্রতিটা পাইপের ইচ কেবল বলছি ইচ, তাই না, প্রত্যেকটা পাইপ এফিসিয়েন্সি 5, তাহলে 12টা ফিলিং পাইপের এফিসিয়েন্সি কত হয়ে যাবে না, অ্যাকচুয়ালি টোটাল ইফিসিয়েন্সি অফ 12 পাইপস, অ্যাকচুয়ালি ফিলিং পাইপস তোমরা বুঝে নিও, ঠিক আছে। তাহলে 5 × 12 60 ইউনিট বা যাই বলো না কেন, ঠিক আছে, 60 ইউনিট আমি ডিনোট করলাম। এবার হবে টোটাল ইফিসিয়েন্সি অফ 8 পাইপস। আর এই 8টা কি আমাদের, আমরা জানি এমটিং পাইপ, যাদের এফিসিয়েন্সি কী হবে না 8 × -4 = 32, এটা মাইনাসে টোটাল এফিসিয়েন্সি, ঠিক আছে। এরপর দেখো এরপর কি বলেছে আমাকে না, যখন একসাথে খোলা হবে, যদি একসাথে খোলা হয় তাহলে নিশ্চয়ই ওভারঅল আমাদের এফিসিয়েন্সিটা দেখতে হবে। তাহলে ওভারঅল এফিসিয়েন্সি কত হয়ে যাবে না, অ্যাকচুয়ালি আলটিমেট এফিসিয়েন্সি, ঠিক আছে, আলটিমেট এফিসিয়েন্সি কত হয়ে যাবে, আলটিমেট এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি 60 - 32 = 28, এটা কিন্তু সর্বশেষ এফিসিয়েন্সি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যাপাসিটি কত 160 ইউনিট, টোটাল এফিসিয়েন্সি কত 28, এটা কি পেলাম, অর্থাৎ ওই ট্যাঙ্কটা ভর্তি হতে কতক্ষণ সময় লাগছে। আমি কেন বের করলাম, কারণ আমাকে ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক বের করতে হবে, আর ক্যাপাসিটি অফ ট্যাঙ্ক বের করতে হলে কী জানি আমরা, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এখান থেকে কী পাবো, টাইম, আর এফিসিয়েন্সি কি প্রতি মিনিটে 210 লিটার ভর্তি করতে পারছে, তো এটাই তো এফিসিয়েন্সি, হ্যাঁ কি না। আমরা জানি টোটাল ওয়ার্ক ইকুয়ালস টু কী হয় না, ওয়ার্ক ইকুয়ালস টু এফিসিয়েন্সি ইন্টু টাইম, হ্যাঁ কি না। তো এই যে 160 ইউনিট টোটাল এফিসিয়েন্সি আমরা পেয়েছি 28, তাহলে টাইম পেয়ে গেলাম, এটা ট্যাঙ্কটার ভর্তির টাইম পেয়ে গেলাম। এবারে ট্যাঙ্কটার এফিসিয়েন্সি কীভাবে পাবো না, অলরেডি দেওয়া হয়েছে মিনিটে 210 লিটার, তাহলে এত মিনিটে ভর্তি হচ্ছে, মানে যদি ভর্তিতে সময় লাগে 40/7 মিনিট ভর্তিতে সময় লাগছে, প্রতি মিনিটে 210 লিটার, তাহলে এত মিনিটে কত লিটার ভর্তি করছে না 1200 লিটার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ট্রিগোনোমেট্রিক কোয়েশ্চেন খুব সুন্দর, দেখো কি বলেছে, কিচ্ছু না, এটা শুধুমাত্র আমরা সেক থিটাটা অ্যাজ ইট ইজ রাখবো, তারপরে ক্যালকুলেশন করব। এটা দেখো যখন আমরা ক্যালকুলেশন করব এটা হয়ে যাবে 1 + sin থিটা, এটা অ্যাকচুয়ালি স্কোয়ার দাঁড়িয়ে যাবে, প্লাস এদিকে cos স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। এটা বাই 1 + sin থিটা ইন্টু cos থিটা দাঁড়িয়ে যাবে, আর tan স্কোয়ার থিটাতে কিন্তু -2 tan স্কোয়ার থিটা অলরেডি আছে, ঠিক আছে। এরপর দেখো এটা sec থিটা তো অলরেডি হয়ে গেছে, যদি আমি ক্যালকুলেশন করি 1 + sin স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা প্লাস cos স্কোয়ার থিটা, এটা একটা দাঁড়িয়ে গেল -2 tan স্কোয়ার থিটা sec থিটা। এটা দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1, তাহলে 1 প্লাস এই 1 2 হয়ে যাবে, মানে 2 + 2 sin থিটা। সরি বন্ধুরা একটু ভুল হলো, এই যে ডিভাইডেড বাই ছিল 1 + sin থিটা cos থিটা, আমি এটা লেখা হয়নি, তো ঠিক আছে এটা লিখে নিচ্ছি, এই জায়গাটা লেখা হয়নি এই জায়গাটা, তাই না।
এটা আলটিমেট ঠিক আছে, এটা এটা যা ছিল এটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থেটা কস থেটা, আর এটা -2 ট্যান স্কোয়ার থেটা কিন্তু আলাদা। এর সেক থেটা দাঁড়িয়ে গেল। এরপর সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা অ্যাকচুয়ালি 1 হয়ে যাবে, 1 + 1 2 হয়ে যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি 2 + 2 সাইন থেটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থেটা ইন্টু কস থেটা -2 ট্যান স্কোয়ার থেটা। এটা কী হয়ে যাবে, যেহেতু 2 কমন নিয়ে নিই তাহলে দেখো 1 প্লাস সাইন থেটা চলে আসবে এটা। আর তাহলে আমরা কি লিখতে পারি না, 2 সেক থেটা আর ইন্টু 1/cos থেটা সেক থেটা মাইনাস, কারণ এই যে 1 প্লাস সাইন থেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি একবারই লিখে দিলাম, এই যে 2 যদি কমন নিয়ে নিই তাহলে 2 সেক থেটা 1 প্লাস সাইন থেটা, নিচে 1 প্লাস সাইন থেটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এই যে কস থেটাটা উপরে উঠে গেল, সেক থেটা -2 ট্যান স্কোয়ার থেটা। ঠিক আছে, ঠিক আছে। এরপর দেখো কি বলছে, এটা হয়ে গেল 2 সেকোয়ার থেটা -2 ট্যান স্কোয়ার থেটা। 2 যদি কমন না হয়, সেকোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা। আর আমরা যদি সেকোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা = 1 হয়, আলটিমেট অ্যান্সার দাঁড়িয়ে গেল আমাদের 2। এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ঠিক আছে, থ্যাংক ইউ বন্ধুরা, আশা করছি তোমরা সেশন এনজয় করছো। প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে প্রত্যেকবার ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং সলিউশনস করতে পারো। আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।